বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর অবস্থান, অঙ্ক, ইংরাজি ও সাধারণ জ্ঞান এই প্রত্যেকটি বিষয়ের থেকেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। তো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস হতে চলেছে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি আসে। তো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? অপশনগুলি আছে হিমালয়, আলপস, রকি, আন্দিজ। তো এখানে আমরা যে নীল মার্ক করা যে অপশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। তো এখানে অপশন ডি আন্দিজ পর্বতমালা হবে সঠিক উত্তর। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ পর্বতমালা। এবং মনে রাখবে বন্ধুরা, এই আন্দিজ পর্বত হলো ভঙ্গিল জাতীয় পর্বত। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো বন্ধুরা, এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এবং 7টি দেশকে এই পর্বতমালা কিন্তু যুক্ত করেছে। এই 7টি দেশের নাম হলো আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া এবং ভেনেজুয়েলা। এই 7টি দেশকে এই আন্দিজ পর্বতমালা যুক্ত করেছে এবং এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো বন্ধুরা, কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে বন্ধুরা অপশন সি সালফার ডাই অক্সাইড হবে এখানে সঠিক উত্তর। সালফার ডাই অক্সাইড গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটি দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে? মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, কনকলতা বড়ুয়া। তাহলে ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে? উত্তরটি হলো আমাদের অপশন সি প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এর পরের প্রশ্নটি দেখো। এবারে দেখো বন্ধুরা, একটি ইংরেজি প্রশ্ন রয়েছে, দেয়ার ওয়াজ এ ফক্স ইন এ ফরেস্ট ড্যাশ ফক্স ওয়াজ ভেরি ক্লিভার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। তাহলে এখানে আর্টিকেল দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এখানে দেখো কি বলেছে, দেয়ার ওয়াজ এ ফক্স ইন এ ফরেস্ট, তাহলে এক বনে একটি শেয়াল ছিল। ড্যাশ ফক্স ওয়াজ ভেরি ক্লিভার, ক্লিভার অর্থাৎ চালাক, তাহলে শিয়ালটি চালাক ছিল। তো এখানে এ অ্যান্ড ডি বা নান অর্থাৎ কোনোটি নয়, তাহলে এখানে কোন আর্টিকেলটি বসবে বা কোনোটি বসবে না, কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা দেখো, এখানে দেয়ার ওয়াজ এ ফক্স ইন এ ফরেস্ট, কোনো এক বনে একটি শেয়াল ছিল। এবং দেখো এই যে শেয়ালটি ছিল বনে, সেই শেয়ালটির কথাই কিন্তু পরের লাইনে বলা হয়েছে। তাই এই যে শেয়ালটি, এই শেয়ালটি কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। এবং যখন আমরা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাই তখন তার আগে আমরা দি আর্টিকেলটি কিন্তু বসাবো। তাই এখানে হবে দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লিভার। তাহলে এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা এবারে দেখো, একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2, 1, 3, 5। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? এখানে অপশনে 2 আমাদের সঠিক উত্তর। তো আমরা মৌলিক সংখ্যা কাকে বলে কিন্তু অবশ্যই জানতে হবে। তো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ করা আর যায় না। শুধু 1 এবং সেই সংখ্যা দ্বারাই কিন্তু বিভাজ্য হবে বা ভাগ করা যাবে, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। তো দেখো এখানে 2, 1 এবং 2 দ্বারাই কিন্তু শুধু বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু একে ভাগ করা যায় না বা অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তাই এটি হলো একটি মৌলিক সংখ্যা। দেখো বন্ধুরা, এখানে অপশন সি যে রয়েছে 3, এটিও কিন্তু একটি মৌলিক সংখ্যা। 1 এবং 3 ছাড়া অন্য সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় না। এবং 5ও একটি মৌলিক সংখ্যা, 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে একে ভাগ করা যায় না। অপশন যে বি রয়েছে 1, বন্ধুরা এটি মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয়। 1 শুধু 1 দিয়েই ভাগ করা যায়, তাই এটি মৌলিক সংখ্যার মধ্যেও পড়ে না, আবার যৌগিক সংখ্যার মধ্যেও কিন্তু পড়ে না। তাই অপশন এ যে রয়েছে 2, এটি হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এবারের প্রশ্নটি দেখো, ইতিহাস খ্যাত বীরবলের আসল নাম কী ছিল? বীরেশ্বর, বিষ্ণুদাস, বৈরাম খাঁ, মহেশ দাস। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস খ্যাত বীরবলের আসল নাম ছিল
মহেশ দাস। তাহলে অপশন ডি এখানে দেখো সঠিক উত্তর। ইতিহাস খ্যাত বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। পরের প্রশ্নটি দেখো। এবারে দেখো বন্ধুরা, একটি রিজনিং রয়েছে। প্রশ্নযুক্ত স্থানে কোন সংখ্যাটি বসবে? 4 আছে, তারপরে 9, তারপরে 16, তারপরে কিন্তু প্রশ্ন চিহ্ন আছে এবং তারপরে আছে 36। তো এই যে প্রশ্নযুক্ত স্থানটি রয়েছে এখানে কোন সংখ্যাটি বসবে? 20, 49, 25, 18। তো আমাদের এখানে অপশন সি 25 বসবে। তো কিভাবে বসবে বা কেন বসবে? তো দেখো আমরা বন্ধুরা এই ধরনের অঙ্কগুলো কীভাবে করব, এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো বন্ধুরা 4, 9, 16 এবং 36 এগুলি হলো বর্গ সংখ্যা। দেখো এখানে প্রথমে 4 হলো 2-এর বর্গ সংখ্যা, 2 দুগুণা 4। 9 হলো 3-এর বর্গ সংখ্যা, 3 তিরিকা 9। এবং 16 হলো 4-এর বর্গ সংখ্যা, 4 চারা 16। তাহলে এখানে 2, 3, 4 এভাবে বৃদ্ধি পেয়েছে এক এক করে। তাহলে 4-এর পরে কত হবে? 5 হবে। তাহলে 5 পাঁচা 25। তাহলে 5-এর বর্গ সংখ্যা 5 পাঁচা 25। এখানে হবে আমাদের অপশন সি সঠিক উত্তর। এবং তারপরে দেখো 5-এর পরে কত হবে? 6। তাহলে 6 6 36। তাহলে এভাবেই কিন্তু আমাদের সিরিজটি মিলে গেল। তাহলে এভাবেই কিন্তু এই যে রিজনিংয়ের অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমরা খুব সহজ সরলভাবে করতে পারবো। তো এটা কিন্তু বর্গ সংখ্যা এভাবে বৃদ্ধি পেয়েছে, দেখবে বর্গ সংখ্যাগুলি থাকবে। আবার এই রিজনিংগুলো, এই যে সিরিজগুলো থাকবে এগুলো আবার কিন্তু অন্যভাবেও থাকে। তো আরেকটি আমাদের প্রশ্ন রয়েছে, সেটি আমরা অবশ্যই পরে দেখব। এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? মণিপুর, তামিলনাড়ু, নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ। তাহলে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে মার্চ, 21শে এপ্রিল, 21শে আগস্ট, 21শে জুন। তাহলে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন। বন্ধুরা তোমাদের এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিবস রয়েছে সেইগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু তোমাদের একটি দুটি প্রশ্ন থাকবেই, তাই এই যে গুরুত্বপূর্ণ দিবসগুলি রয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। এর পরের প্রশ্নটি দেখো। এবারে আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো। হুইচ কাইন্ড অফ জেন্ডার ইজ দি নাউন টিচার? তাহলে এই যে টিচার, এই যে জেন্ডারটি রয়েছে এটি কোন প্রকার জেন্ডার? তাহলে এটি কোন লিঙ্গ? তাহলে টিচার কোন লিঙ্গ? দেখো বন্ধুরা, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার, কমন জেন্ডার। তাহলে ম্যাসকুলিন অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনিন স্ত্রীলিঙ্গ, নিউটার ক্লিপলিঙ্গ এবং কমন উভয় লিঙ্গ। তো এখানে টিচার অর্থাৎ শিক্ষক কোন লিঙ্গ হবে? এখানে অপশন ডি, কমন জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গ হবে এখানে সঠিক উত্তর। কারণ টিচার বলতে আমরা শিক্ষক শিক্ষিকা উভয়কেই কিন্তু বোঝাই, তাই এখানে কমন জেন্ডার হবে সঠিক উত্তর। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। শেরশাহের সমাধি সৌধ কোথায় রয়েছে? দিল্লি, পাঞ্জাব, বিহার, গুজরাট। তাহলে শেরশাহের সমাধি সৌধ রয়েছে বিহারে। বিহারের সাসারামে শেরশাহের সমাধি সৌধ রয়েছে। এর পরের প্রশ্নটি দেখো। এবারে পুষ্টি ও স্বাস্থ্যের প্রশ্ন। মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? মাথা, কান, গলা ও গাল, লিভার। তাহলে মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? আমাদের অপশন সি, গলা ও গাল এখানে সঠিক উত্তর। আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো। রতন হ্যাজ বট এ বুক। রতন একটি বই কিনেছে। হি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। সে একজন কি? মেরিটোরিয়াস অর্থাৎ খুবই মেধাবী স্টুডেন্ট, খুবই মেধাবী ছাত্র। তাহলে এখানে দেখো হি এর নিচে আন্ডারলাইন করা আছে। তো এখানে প্রশ্ন কি বলেছে? হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড হি? তাহলে এখানে হি এই শব্দটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বন্ধুরা অপশন বি, প্রোনাউন হবে সঠিক উত্তর। এখানে যে হি রয়েছে এটি হবে প্রোনাউন। তো এই প্রোনাউন আমরা কাকে বলবো? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলবো। তো দেখো এখানে রতন হ্যাজ এ বট এ বুক। রতন হ্যাজ বট এ বুক অর্থাৎ রতন একটি বই কিনেছে। তো এখানে হি এই শব্দটি দ্বারা কিন্তু আমরা রতনকে বুঝিয়েছি। রতন হলো একটি নাউন, এই রতনের পরিবর্তে কিন্তু আমরা পরের লাইনে হি বসিয়েছি, তাই এটি নাউনের পরিবর্তে বসেছে, তাই এটি হলো একটি প্রোনাউন। এর পরের প্রশ্নটি দেখো। কোন গ্যাস সবচেয়ে হালকা? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন। তাহলে কোন গ্যাস সবচেয়ে হালকা? অপশন বি, হাইড্রোজেন হবে সঠিক উত্তর। কোন গ্যাস সবচেয়ে হালকা? হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা। হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি ভাত খেয়েছো?
হুইচ সেন্টেন্স ইজ দিস, তাহলে এটি কোন শ্রেণীর বাক্য, ঠিক আছে, এটি কোন প্রকার বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ডিক্লারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটি কোন শ্রেণীর বাক্য বন্ধুরা, এটি হবে অপশানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। দেখো হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, তাহলে এটি কিন্তু প্রশ্ন করা হচ্ছে, তাই এটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি, বিমলা, আর্যভট্ট, রোহিণী, অপালা। তাহলে ভারতের প্রথম উপগ্রহ কোনটি, এখানে অপশন বি আর্যভট্ট আমাদের সঠিক উত্তর। ভারতের প্রথম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। এর পরের প্রশ্নটি দেখো, এবারে অঙ্ক একটি রয়েছে, নিম্নের এক্স এর জায়গায় কোন সংখ্যাটি বসবে। দেখো এখানে কি আছে, 5x - 8 = 17, অর্থাৎ 5x - 8 = 17। তো এখানে এক্স এর জায়গায় কোন সংখ্যাটি বসবে। দেখো বন্ধুরা, এটি কিন্তু তোমরা গুণ ভেবো না, এটি হলো এক্স। তো এখানে দেখো এই 5x অর্থাৎ 5-এর সাথে কিন্তু এক্স গুণ, তাহলে এখানে দেখো এই 5-এর সাথে এক্স গুণ, অর্থাৎ এই এক্সের মান কত ধরলে আমরা এই 5-এর সাথে সেই সংখ্যাটি গুণ করে তারপরে আমরা বিয়োগ 8 করলে 17 হবে। তো দেখো এখানে x = 5 অর্থাৎ অপশন সি সঠিক উত্তর বলা আছে। তো দেখো এক্সের জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে 5 এবং 5 গুণ করলে কত হবে, 5 × 5 = 25, এবং 25 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু 17 থাকবে, তাই অপশন সি x = 5 হবে আমাদের সঠিক উত্তর। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসেই থাকে, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, হেগ, ওয়াশিংটন, প্যারিস, টোকিও। তাহলে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত, এখানে অপশন এ হেগ হবে সঠিক উত্তর। আন্তর্জাতিক বিচারালয় হেগে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, প্রশ্নযুক্ত স্থানে কোন সংখ্যাটি বসবে, 2, 5, 9, 14, তারপরে প্রশ্ন চিহ্ন রয়েছে 27, 35। তো কোন সংখ্যাটি বসবে। দেখো বন্ধুরা এখানে অপশন বি 20 বসবে। তো কেন বসবে, দেখো 2, 5, 9, 14 এভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে এখানে, ঠিক আছে। তো কেমন করে বৃদ্ধি পেয়েছে, তো দেখো 2 থেকে 5 এখানে কত বৃদ্ধি পেয়েছে, +3 বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 9 এখানে কত বৃদ্ধি পেয়েছে, +4 বৃদ্ধি পেয়েছে। তারপর 9 থেকে 14 দেখো এখানে +5 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এইটুকু যদি লক্ষ্য করি, দেখো প্রথমে 3 বৃদ্ধি পেয়েছে, তারপরে 4 বৃদ্ধি পেয়েছে, তারপরে 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতেই পারি এরপরে বৃদ্ধি পাবে 6। তাহলে 14 থেকে আমরা যদি 6 বৃদ্ধি করি তাহলে হবে কত, 14 × 6 = 20। তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 6 বৃদ্ধি পেয়েছে, তারপরে বৃদ্ধি পাবে কত, 7। তাহলে 20-র সাথে 7 যোগ করলে 27, তারপরে বৃদ্ধি করব 8, তাহলে 27 সাথে 8 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 35। তাহলে সিরিজটি কিন্তু মিলে গেল, তাই এখানে 20 হবে আমাদের সঠিক উত্তর। এবারে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নিম্নের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, মিথাইল আয়োসায়ানাইড। তাহলে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত, এখানে অপশন বি নাইট্রাস অক্সাইড হবে সঠিক উত্তর। নিম্নের যে গ্যাসগুলি রয়েছে তার মধ্যে নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। তাহলে বন্ধুরা আজকে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস ক্লাস করলাম। সব কিছু বিষয়ের উপরেই কিন্তু এই প্র্যাকটিস ক্লাসটি আমরা তুলে ধরলাম। তো আশা করি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।